বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েরা পড়ে তারা দেশ সম্বন্ধে ভাবে না, রাজনীতি সম্বন্ধে ভাবে না, রাজনীতি সম্বন্ধে চিন্তা করে না, এই ধারণাগুলো ভুল প্রমাণিত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে রাস্তায় নেমে এই আন্দোলনকে সফল করেছে। ডেমোক্রেসির থিওরিস্টরা তারকে ডিফাইন করতে গিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জ ফেস করছেন। দেয়ার ইজ নো সাচ কোট আনকোট কনসেনসাস অন ডিফাইনিং ডেমোক্রেসি। বাংলাদেশে এখন যতগুলো কার্যকরী রাজনৈতিক দল আছে তারা সবাই এগুলো নিয়ে অনেক চিন্তা করেছেন এবং এইগুলোর কিভাবে আমরা বদল আনতে পারি সেগুলো নিয়ে অনেক বড় দাগে আলোচনা হয়েছে। আজকেও বোধহয় বিকাল 4টার সময় আমাদের সব দলদেরকে নিয়ে কনসেনসাস কমিশনের একটা বৈঠক আছে, সেখানে একটা ফাইনাল কোনো আলোচনা হবে, আমি আশাবাদী। 1971 এর পরে মিডিয়াতে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে। গভর্নমেন্ট কিছু ডিসিশনের কারণে, তাদের মোটিভসটা এখন ক্লিয়ার না, why they did that. Media has changed drastically. পাকিস্তানিদের যে আচরণ, অগণতান্ত্রিক আচরণ, আমাদের অর্থনীতি, সংস্কৃতির প্রতিটা ক্ষেত্রে যে তাদের অগণতান্ত্রিক আচরণ ছিল, সেটা থেকে প্রতিকার পাওয়ার জন্য কিন্তু স্বাধীনতা যুদ্ধ, যাতে আমরা গণতান্ত্রিক পরিবেশ পাই। আমরা গত 17 বছরে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে আমরা উত্তরণ পেয়েছি। গত 5 আগস্ট আমরা গণতন্ত্র যে ধ্বংস হয়ে গেছিল, সেই ধ্বংসপ্রায় গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধারের জন্য হাসিনার ফ্যাসিস্ট সরকারের থেকে নতুন বাংলাদেশকে আমরা নতুন করে বিনির্মাণের জন্য আমরা পেয়েছি। কলোনিয়াল মডার্নিটির বিরুদ্ধে আমাদের চিন্তা ভাবনা করার সক্ষমতা, আমাদের লড়াই করার সক্ষমতা তৈরি হওয়া দরকার, সেটাকে চ্যালেঞ্জ করা দরকার। কিন্তু ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলে আমরা যা বলি, আসলে পুরো ডেমোক্রেটিক প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্সটা দুনিয়াব্যাপী হয়েছে, এটা কেবল ওয়েস্টে না, সেইটা আমাদেরকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এই পদ্ধতিতে গণতন্ত্র চর্চা হতো, এখনকার আমরা যেটা চর্চা করছি এটা একরকম না। আমরা তো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চর্চা করছি, রিপ্রেজেন্টেটিভ না। কিন্তু আগে ছিল প্রত্যক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র মানে হচ্ছে রুশুর ভাষায় জনগণের ইচ্ছার প্রতিফলন। আমরা যারা 90-এর পরে 90-এর আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা ধারণা করেছি এরপর থেকে গণতন্ত্রের পথ চলা অব্যাহত থাকবে, ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কিন্তু পরে আবার দেখলাম যে হোঁচট খেতে লাগলো। এরপরে আমরা একটা ফ্যাসিস্ট আমল দেখলাম, এবার মানে প্রত্যক্ষভাবে দেখলাম একটা ফ্যাসিস্ট আমল। তারপর যাই হোক, এটাও আমরা একটা বড় ধরনের রক্ত ঝরানো, রক্তাক্ত পথে আমরা ফ্যাসিস্টের পতনও দেখলাম। কিন্তু এখন এটাকে প্রতিষ্ঠিত করা, এটার ক্ষেত্রে আমাদের যে কোন জায়গাটি থাকবে, সেটা হচ্ছে যে একটা পয়েন্টে সবাইকে মানে এক থাকতে হবে। এই জন্যই যে আমরা কি বলে যে মত পার্থক্য থাকবে, অবশ্যই ডেমোক্রেসিতে মত পার্থক্য থাকবে, কিন্তু একটা জায়গায় কখনো কখনো আমাদের আসতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রশ্নে বা গণতন্ত্রকে শক্তিশালী করার প্রশ্নে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড না সুশিক্ষায় জাতির মেরুদণ্ড? আমি বলতে চাই যে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষিত হলে একটা জাতির পরিবর্তন আসে না। আপনারা দেখুন না কেন বিগত 15 বছরে কি হয়েছে। বাংলাদেশের দরিদ্র মানুষের রক্ত জল করা যে আয়, সেই আয় থেকে বাংলাদেশ থেকে বিলিয়ন হাজার বিলিয়ন ডলার, শত বিলিয়ন ডলার এখান থেকে লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। কারা করেছে? রাজনীতিকরাই তো করেছে। I would like to say that, well, until, after the liberation, have we been able to, diagnose the deficits of the democracy in our country? If that is what is the question, then I would also say that, well, yes, the political leaders of our country, no matter what wings, they have been able to critically figure out the problems of the democracy in our country. And in my view, this is a systemic crisis that we have observed throughout the nation over last 50 years and more. And that
problems and issues were actually identified, I would say, in many occasions, in many situations. Bangladesh has observed and figured that out very, very, very accurately. But the question is, we could not even come up with the remedies that yet not been able to finish actually in our country.